আসসালামু আলাইকুম। আপনারা অনেক মানুষ অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। আপনাদেরকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। সবাই আমার কথা শুনছেন কিনা ঠিকমতো সেটা একটু জানাবেন। আচ্ছা, আমি আ অনুষ্ঠানের একদম শেষে আপনাদের কয়েকজনকে সংযুক্ত করার চেষ্টা করব। কে কোথায় আছেন সেটা নিয়ে আমি মাঝে মধ্যেই এখন আপনাদের এটা জানা উচিত। মানে দেশবাসীকে জানানো উচিত যার কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো আপনারা সংগ্রহ করুন। আমি আ কিছুক্ষণ পরপরই আপনাদেরকে লাইভে সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে কাজে আছি। আমি কাজে থাকলেও ল্যাপটপ সাথে নিয়ে এসেছি আজকে গাড়িতেই। যাতে আমি এ আ কাজের আসা যাওয়া, মাঝখানে বিরতি এইসব সময়গুলোতে যাতে আমি আপনাদের সাথে যুক্ত হতে পারি। যাই হোক, মূল আলোচনায় আসি। আপনারা নিশ্চয়ই আ উদগ্রীব হয়ে আছেন যে দেশের সার্বিক পরিস্থিতি কি? আপনারা যেমন উদগ্রীব হয়ে আছেন, আমি নিজেও সারাক্ষণই খোঁজ রাখার চেষ্টা করছি যে কখন কি হচ্ছে। আ আমার কাছে এই পর্যন্ত যতটুকু তথ্য আছে তার মধ্যে সবচাইতে উম আ গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে যে শেখ হাসিনার সম্ভবত মানে আমি সম্ভবত বলছি, কিন্তু আমার কাছে যিনি তথ্য দিয়েছেন তিনি গ্যারান্টি সহকারে বলেছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগপত্র দিয়েই তারপরে দেশ ত্যাগ করেছেন। এখন এই মুহূর্তে যা হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ১৯৭১ সালে যখন ১৬ই ডিসেম্বর যুদ্ধ হয়, যুদ্ধের মানে বিজয় হয়, বিজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে কিছু হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা হয়েছে। সেই ঘটনাগুলোকে দায় চাপানো হয়েছে যুদ্ধাপরাধী পাকিস্তান তাদের উপরে। কিন্তু বাস্তবিক প অক আ প অর্থে সেই ঘটনাগুলো ঘটিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এই মুহূর্তে আপনাদেরকে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা নিশ্চয়ই জানেন যে কিছু খবর বেরিয়েছে যে ভারত থেকে লোক আসছে। ভারত বিভিন্ন বাড়িতে, বাড়িতে গিয়ে তারপরে অনেককে হত্যা করা হচ্ছে। আমার কাছেও এরকম ২-১ টা তথ্য এসেছে। অতএব এই ঘটনাগুলো যে ঘটছে সেটা আমি জানি না। কিন্তু ঘটতে যে পারে সেটা আমি কনফার্ম। কারণ এই অভিজ্ঞতা, এই ধরনের নজির ১৯৭১ সালেও এই দেশে হয়েছে। পাকিস্তানি বাহিনী যখন একেবারেই বন্দী কোণঠাসা, তাদের আগ্নেয়াস্ত্র, তাদের গাড়ি, তাদের যন্ত্রপাতি যা আছে সবকিছু ভারতীয় বাহিনীর অধীনে, তাদের কাছে তারা যখন জিম্মি হয়ে আছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর পোশাক পরে তারপরে তারা গিয়ে বিভিন্ন জায়গায় ধর্ষণ, হত্যা, এই যে শেষ মুহূর্তে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা। এই বুদ্ধিজীবীরা তো কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। প্রতিটা বুদ্ধিজীবী রাজাকার ছিল, এই যাদেরকে ১৪ই ডিসেম্বরে মারা হয়েছে। তাদেরকে কেন পাকিস্তান মারবে? অতএব এই মুহূর্তে তারা জানে, তারা এই যে কদিন ধরে যে আন্দোলন হলো, এই আন্দোলনের ভেতরে যারা, যারা সামনে ছিলেন, এরা তো খুবই ছোট বাচ্চা, তাই না? এরা তো, এদের ভেতরে ওই ধরনের অভিজ্ঞতাও নাই। এরা এসব নিয়ে অত কিছু জানেনও না, বুঝেনও না। তাদের মনে যা চেয়েছে, যেটা সত্য তারা মনে করেছে, তারা সেটাই বলেছে, সেটাই করেছে। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের এই যে ভিডিও ফুটেজ গুলো তারা দেখছে যে কাদের, কাদের ভেতরে মানে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের তো আসলে সর সবচাইতে বড় যেটা সেটা ইসলামী মূল্যবোধ থেকেই কথা বলে। এবং এটাই হচ্ছে ভারতের জন্য সবচাইতে বড় সমস্যা। দেখবেন ভারতীয় যত, বাংলাদেশে যত ইসলামী স্কলার, বাংলাদেশে যত বুদ্ধিজীবী যারা কিনা সত্য কথাটা বলে সেই মানুষগুলোকে ভারত গুম করেছে এই পর্যন্ত যতগুলো ঘটনা। ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছে? কারণ ইলিয়াস আলী তিস্তা চুক্তি নিয়ে বিএনপির নেতাদের মধ্যে সবচাইতে বেশি সরব ছিলেন। তার জন্য সিলেট এলাকায় অনেক কিছুই ভারতীয় গোয়েন্দা সংস্থা করতে পারছিল না। এই কারণে তাকে করা হয়েছে। আবরারকে কেন মারা হলো? ভারতের বিরুদ্ধে কথা বলা হয়েছে। দেলোয়ার সাঈদীকে কেন হত্যা করা হলো? এই সবকিছু, এই যে জামাত ইসলামের বিরুদ্ধে কেন তাদের এত ক্ষোভ? সবই ভারতের কারণে। অতএব এই মুহূর্তে তারা দেখেছে যে কাদের, কাদের ভেতরে দেশপ্রেম আছে সেগুলোকে মারতে হবে, সেগুলোকে শেষ করতে হবে। অতএব শেষ মুহূর্তে তারা সেই ধরনের সুযোগটা নিতেও পারে। যারা আন্দোলনে ছিলেন, আমি এ বিশ্বাস করি আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, এই পরিস্থিতি থাকবে না। এই কয়টা দিন আপনারা আন্দোলনে থাকেন। যদি আন্দোলনে কেউ নাও যেয়ে থাকেন, তাহলে
যারা এই কয়দিন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছেন, আন্দোলনে ছিলেন, বিভিন্ন ক্যামেরায় আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা অন্তত আত্মীয়-স্বজনের বাসায় গিয়ে থাকেন। কারণ যেটা বললাম যে শেষ মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী কি আচরণ করছে, সেনাবাহিনীর কি মানে তাদের আপনাদের সামনে যে ধরনের আক্রমণাত্মক ভূমিকা রাখার জন্য শেখ হাসিনা তাদেরকে পাঠিয়েছে, আপনি গত এই কয়েক ঘন্টায় দেখেছেন যে তাদের ভেতরে সেটা নাই। সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে উঠেও সাধারণ ছাত্ররা উল্লাস করছে। অতএব সেনাবাহিনী কখনো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে না। কিন্তু যেটা করবে সেই আগেও এখন হয়তো বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে, সেনাবাহিনীর গাড়িতে করে এভাবে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন এগুলো করতে পারে। অতএব তাদের ব্যাপারে সাবধান হতে হবে। আর আগামীকালকে যেহেতু ছুটি দেওয়া হয়েছে, তারপরেও এরপরে যেদিনই আপনার কোর্ট খুলবে, অফিস আদালত সবকিছু খুলবে, আপনাদের কাছে আমার অনুরোধ, যাদের বিভিন্ন মামলার হাজিরা দেওয়ার কথা আছে, কেউ মামলায় হাজিরা দিতে যাবেন না। কোর্ট কাচারি সবকিছু বন্ধ। এই সরকারের অধীনে কোনো বিচার টিচার কোনো কিছু চলবে না। কারণ আপনি যদি সেই পিলখানা হত্যাকাণ্ড একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিডিআর এর নিরীহ যে সৈনিক তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে দীর্ঘদিন ধরে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে। এর বাইরে যদিও সেটা একটা বিশেষ আদালত ছিল, এর বাইরে আপনি দেখেন জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করা হয়েছে এই আদালতের মাধ্যমে। এই দেশে আজকে যেই সংকট, সেই সংকটের শুরু যেটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটাও আদালতকে দিয়ে। আজকে যেইটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটাতেও তারা আদালতকেই ব্যবহার করেছে এই কোটা সংস্কার করতে গিয়ে। অতএব এই দেশের সবচাইতে বড়, আমরা যাকে পুলিশ বলেন, রাজনীতিবিদ বলেন, আওয়ামী লীগ বলেন, সবচাইতে কুকুরের ছানা হচ্ছে এই দেশের বিচারকেরা। বর্তমানে বিচার কার্যে যারা আছে, যারা এই বিচারগুলোর সাথে যেসব বিচারকরা বিশেষ করে যুক্ত ছিল, আমি সব বিচারককে খারাপ বলছি না, আমার বিশ্বাস এই বিচারকরা কোর্টে সবাই যাবে না। কারণ এরই মধ্যে অনেকেই দেশ ছেড়েছে। যারা যাবে তারা কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে বের হয়, সেই খবর দেওয়ার মতো লোকও আমার বিশ্বাস যে এই বিচারকদের মাঝখানে আছেন। তারা তাদের সাথে সমঝোতা করে, অর্থাৎ যারা আন্দোলনে আছে তাদের সাথে সমঝোতা করে তারা কোন দিক দিয়ে অফিসে আসে, কোন দিক দিয়ে যায়, এগুলো খোঁজ খবর রেখে তাদেরকে শায়েস্তা করতে হবে। বিচার কার্য চলবে না। কেউ কোনো হাজিরা টাজিরা দিতে কোনো জায়গায় যাবে না। জেলখানায় যেসব মানুষজন আছে, নরসিংদীতে যেভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে, বাংলাদেশের জেলখানাগুলোতে এখন ৮০% জামায়াত শিবির বিএনপির লোকজন বন্দী। তাদেরকে ছাড়াতে হবে। অতএব সম্ভব হলে বাংলাদেশের সবকটি জেলখানা থেকে তাদেরকে উদ্ধার করতে হবে। আমরা কয়েকজনকে যুক্ত করার চেষ্টা করব। আমি খুব বেশিক্ষণ থাকতে পারবো না, আমার আবার কাজে ঢুকতে হবে। সো আমার হাতে ৮ থেকে ১০ মিনিট সময় আছে। আমি লিংক দিয়ে দিচ্ছি। আপনারা যারা পারেন খুব সংক্ষিপ্ত আকারে, আর দয়া করে আমি আমার কাছে যে তথ্য যতটুকু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এরপরে যদি কারো কাছে কোনো তথ্য থাকে সেটা জানাবেন। বাড়তি কোনো কথা বলে সময় নষ্ট না করার জন্য অনুরোধ থাকলো। আমরা শুরুতেই আমার সাথে যুক্তই ছিলেন জনাব নূর আমিন ভাই। নূর আমিন ভাইকে আমি যুক্ত করছি। আমিন ভাই, আপনি শুনছেন? জি আমিন ভাই, জি আপনি আমার পাশেই আছেন। আমরাও দুইজনই ম্যানহাটনে আছি। কাজের মাঝখানে থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি। যাই হোক, কি অবস্থা আমিন ভাই, বলেন কি বলতে চান, বলেন আপনি একটু। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। সালাম দেওয়াতে হয়তো সবাই বলবেন যে আমি তো রাজাকার, আসলে আমি তো রাজাকার বাচ্চা, রাজাকার নাতি। সেই সুবাদে বলতে চাই, লং স্টোরি শর্ট, ভূমিকায় না গিয়ে বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে, আমি জাস্ট একটাই কথাই বলি যে আমি যখন বাসার থেকে কাজের থেকে বাসায় যাইতেছিলাম, আমার ওয়াইফ কখনো রাজনীতি বা এগুলো নিয়ে ইন্টারেস্ট না। তো আমি ঘরে যাওয়ার সাথে সাথে বললো যে আরে বাচ্চা ছেলেদের এইভাবে মারতেছে। কারণ তার ফিলটা হয়েছে যে আমার শালি, তার বোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। লাকিলি ভাগ্যবশত সে গ্রামে ছিল, যার ফলে কোনো সমস্যা নাই। কিন্তু সে ফিল করতেছিল যে ওই জায়গাটায় তার বোনটা আছে। তো আমার বলতেছে যে কি করা যায়। তো সেই সুবাদে আমি বাংলাদেশের মানুষকে বলবো যে যারা মা আছেন, বাবা আছেন, বাহিরে যান,
আপনার ছেলেদের সাথে যাওয়ার সময় কিছু পানি আর কিছু খাবার যতটুকু সম্ভব সাথে নিয়ে যান। আরেকটা জিনিস আমি ছাত্র ভাইদের বলি, সেটা হইলো হাসিনা যেমন ইন্ডিয়া থেকে মুভি আনছে, বাংলাদেশে সিরিয়াল আনছে, ওখান থেকে তো শিক্ষা নেন। তামিল মুভি দেখেন, ওসব মুভি দেখেন কিভাবে একটা মানুষের প্রতিশোধ নিতে হয়। ইভেন ইন্টারনেটের যুগে, ইভেন সোশ্যাল মিডিয়ার যুগেও, হাউ ইউ ক্যান টেক রিভেঞ্জ, ইউ লার্ন ফ্রম দেয়ার অ্যান্ড ডু ইট। এইভাবেই আমাদের প্রতিশোধ নিতে হবে। আর ইলিয়াস ভাই যে বলছে যে হাসিনা বাংলাদেশে আছে কি আছে নাই, এটা সঠিক কি সঠিক না, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা চিন্তা করার কিছুই নেই। কারণ কি ওই আহ, হাসিনার লোক আওয়ামী লীগ থেকে, ডিজে ভাই থেকে ওরা অনেক সময় মিথ্যে তথ্য মানুষের মাধ্যমে ছেড়ে দেয়। তো ওই দিকে না তাকায় প্রত্যেকটা লোক রাস্তায় থাকবেন। আর সর্বশেষ, যেহেতু শর্টকাট বলতে চাইতেছি, অনেক কিছু বলার আছে। আর সর্বশেষ যেটা বলি, এটা হলো হাসিনার লেখা একটা বই থেকে উদ্ধৃত করি। হাসিনা তার, যখন সে বিরোধী দলে ছিলেন, তখন সে বলছিলেন যে প্রত্যেকটা আর্মি, প্রত্যেকটা অফিসারের অ্যাড্রেস আমাদের জানা আছে, কে কোথায় আছে, কার কোথায় তার ছেলেরা আছে, কোথায় তার বউ বাচ্চা আছে, কোথায় কি পড়ালেখা করে। সো প্লিজ আর্মি ভাইরা, ইউ নো হোয়াট উই মিন, হোয়াট আই মিন, অ্যান্ড হোয়াট দ্যাট টাইম হাসিনা মিন। সো অনেকে শিক্ষিত লোক আছে, আমি তো অত শিক্ষিত না, হাসিনাই বলি, কারণ ও রাতের ভোরের প্রধানমন্ত্রী, বিনা ভোরের প্রধানমন্ত্রী, ও হইলো দুষ্টু শয়তান চুন্নি। তোর মাননীয় বা মাননীয় প্রধানমন্ত্রী বলার কোনো এখানে জি, যুক্তি নেই। জি আমিন তো ভাই ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে। জি ইলিয়াস ভাই আপনি, আপনাকেও ধন্যবাদ জি আমাকে সময় কাজের দেওয়ার জন্য। মধ্যে সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ। কাছে ইব্রাহিম, আছি, অন ডিউটি আছি। ইব্রাহিম ভাই বলেন। ধন্যবাদ সবাইকে। ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। জি, কাজের মধ্যে সময় দেওয়ার জন্য ইব্রাহিম ভাই ধন্যবাদ। তারপর আপনি তো আরেকজনের কাছে যাবো। ইব্রাহিম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইলিয়াস ভাই আপনাকে ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম ভাই, কি অবস্থা বলেন? আপনি দেশের বাইরে মনে হয়, থাকার জায়গা নেই কিছু না। বলেন কি ভাইয়া, তথ্য আছে আপনার কাছে? ভাইয়া আমার ফসলে এখন কিছুক্ষণ আগে আমি একটা সূত্রে খবর পাইছি, ইনশাল্লাহ ঢাকা শহর মোটামুটি এখন গার্মেন্টসের শ্রমিকেরা মাঠে নেমে গেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আন্দোলনের অতি সন্নিকট, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিজয় আমাদের সন্নিকট হবে। আর একটা কথা হয়েছে ভাই, আমরা যে যারা প্রবাসী আছি, আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে ইনশাআল্লাহ সবার সাথে পরামর্শ করে বাংলাদেশে যাদের হেল্প দরকার, তাদের দরকার এগুলো করার জন্য। আর একটা কথা হচ্ছে ভাই, হ্যালো জি, ভাই, কথা জি, বুঝছেন? জি, জি হ্যাঁ, বলুন শুনতেছি। ভাই। আর একটা কথা হচ্ছে ভাই, ইনশাআল্লাহ আরেকটা কথা হচ্ছে ভাইয়া, এই মুহূর্তে এই ফ্যাসিস্ট সরকারকে নামাতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমি কোনো আন্দোলন বুঝি না, সব নেতা বুঝি না, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। ইনশাল্লাহ এই ফ্যাসিস্ট সরকার বিদায় হবে, অতি শীঘ্রই বিদায় হবে। আর সেনাবাহিনী ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ গুলি করবে না। সবাই একসাথে হলে ইনশাল্লাহ সেনাবাহিনী ভাষা থাকবে, এটাই আমার কথায় ভাইয়া। ইনশাআল্লাহ। জি, ওকে, আসসালামু আলাইকুম। আনসাম। জি, রাশিদুল ভাই বলেন। যে কথা বলা শেষ হলে আপনি বের হয়ে যান, হ্যাঁ, নিজে থেকেই। আসসালামু আলাইকুম। সালাম। জি, নিজে থেকে ভাই। আসসালামু আলাইকুম। আনসাম। আমি রাশিদুল কোন ভাই বলেন। জি, আমি কোনো রাজনীতি করিনি। আমি লিগো কথা করেছি, সাদা করে বিএনপি। বলিস। কথা সাদা করে। আপনার মাধ্যমে সবাইকে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো যে আমাদের মানসিক যে একটা বুদ্ধি, সেটা আমাদের কোথায় যাচ্ছে। মেন কথা হলো যে বর্তমানে সময় আমরা দেখছি যে অনেক আওয়ামী লীগের সাওয়াল পোয়ালরা বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট করে যে আমরা দেশের বাইরে আছি, তোরা দেশে আয়, তোদের দেশের মা বাপরা নেই, এইরকম ভাবে হুমকি দিচ্ছে আর কি। সবার মাধ্যমে, আপনার মাধ্যমে একটা কথাই শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। আচ্ছা, জি, আল্লাহ হাফেজ। আপনি ওকে। আনোয়ার এমডি পরান, জি পরান ভাই বলেন। পরান ওমর। ভাই আমি দুবাই থেকে বলছি। আমি বাংলাদেশ আমার ভাইদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলবো। আপনি কি আমার শুনতে পাচ্ছেন? জি, 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 জি বলেন। জি, আমি বলবো প্রত্যেকটা থানা, যেভাবে আপনার নরসিংদী জেল ভাঙা হয়েছে, প্রত্যেকটা থানা থেকে গিয়ে আগুন লাগিয়ে যেভাবে হোক, যেভাবে লড়াই করতে চায়, প্রত্যেকটা থানা কেন্দ্রে আন্দোলন করতে হবে। তাহলে ফ্যাসিস্ট সরকারের পতন করা যাবে। আর একটা হলো প্রত্যেকটা পুলিশের ফ্যামিলিগত আক্রমণ করতে হবে।
প্রত্যেকটা পুলিশের ফ্যামিলিগত আক্রমণ করলে পুলিশ আর রাস্তা নেমে আমার ভাইদের বুকে গুলি করবে না। যদি বাঙালি কোনো ভাই দেশে থাকিয়ে থাকেন, আমার এই বয়সটা শুনে থাকেন, তাহলে কথা মানে প্রত্যেকটা পুলিশের ফ্যামিলি আক্রমণ, প্রত্যেকটা থানা আক্রমণ করতে হবে। আমরা ঢাকা কেন্দ্রে আক্রমণ করা প্রয়োজন মনে করি না এত বেশি। যখন আপনি প্রত্যেকটা থানা এবং পুলিশের ফ্যামিলিগত আক্রমণ করবেন, তারা তখন রাস্তাতে থাকবে না, তারা তখন বেহুশ হয়ে ক্ষমতা পালিয়ে যাবে। আমার এতটুকু কথা হলো। আমির ওয়াহাব ভাই, জি জি পরাণ ভাই, আপনি আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? জি জি পরাণ ভাই, আপনার কথা পরিষ্কার ছিল। জি, আল্লাহ হাফেজ। আমার এতটুকু। ইলিয়াস ভাই, আল্লাহ হাফেজ। ইলিয়াস ভাই আপনি শুনতে পাচ্ছেন? ওয়াহাব ভাই শুনতে পাচ্ছে। জি ইলিয়াস ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইলিয়াস ভাই, আসলে এই আন্দোলনটা যখন শুরু হয়, এটা ছিল ছাত্র জনতার আন্দোলন, জি ছাত্রদের আন্দোলন। এখন আমরা যারা রাজনৈতিক দল আছে, এরা হয়তো ভাবছে যে এটার সাথে যদি রাজনৈতিক দলগুলি সম্পৃক্ত হয়, এরা হয়তো ব্লেম করবে যে এরা ছাত্রদের আন্দোলনে রাজনৈতিক শক্তি ঢুকে গেছে, ঠিক আছে। এই জন্য হয়তো রাজনৈতিক দলগুলো সরাসরি সংযুক্ত হইতে পারে নাই। এখন আমাদের সন্তানদের উপর যখন আক্রমণ করা হইল, আমাদের শত শত সন্তানদের যখন হত্যা করা হইল, এরপরে কি আমরা বসে থাকবো? যে আমরা চুপ করে থাকবো? যে আমাদের কি বলবে, তাছাড়া কি বলে? এখনো কি আমাদের সময় হয় নাই ঝাঁপাইয়া পড়ার? এখনো কি আমাদের সময় হয়নি আমাদের সন্তানদের রক্ষা করার জন্য রাস্তায় নামে আসা? আমরা কবে নামবো? জি, আপনাকে সহ আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, আমার কাছে যতটুকু তথ্য, ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, জামায়াত সবাই মাঠে আছে। আমাদেরকে বুঝতে হবে যে শেখ হাসিনা কেন তথ্য গোপন করছে, কেন আমাদের সবাইকে অন্ধকারে রাখাচ্ছে, কারণ কি? কারণ বিষয়টা যদি শেখ হাসিনার পক্ষে থাকতো পরিবেশটা, তাহলে সে এটা গোপন করার চেষ্টা করতো না। পরিস্থিতিটা তার পক্ষে নাই, এজন্যই। এবং আশা করি আমি আমার অনুষ্ঠানের শুরুতেই যে তথ্য দিয়েছি সেটার ব্যাপারে কয়েক ঘন্টার ভেতরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। সোহেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। অ্যাকচুয়ালি কি বলবো, এখন কথা হচ্ছে যে আমাদের আমরা জয়ী হয়ে গেছি, বাংলাদেশ জিতে গেছে, কিন্তু কথা হচ্ছে এই জয়টাকে ধরে রাখার জন্য আমাদের এখন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এখন আমরা শুরুর থেকে যতটা, এই 18 বছরে যতটা না হারিয়েছি, আর কিছু হারাবার নেই। সুতরাং এখন জয় এসে গেছে, জয়কে ধরে রাখতে হবে। অলরেডি ওরা অপরাধীরা চিরকালই ভীতু থাকে, কারণ তারা জানে তারা অপরাধ করছে, তারা আগের থেকেই সারেন্ডার করছে, কিন্তু আমরা এখন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারছি না, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এখানে আমাদের ইন্টারন্যাশনাল ফোরাম গুলোকে আরো ওয়ার্ম আপ করতে হবে, আরো হট করতে হবে ইন্টারন্যাশনাল যে আমাদের কানেক্টিভিটি গুলোকে। তৃতীয়ত হচ্ছে যে এখানে আমাদের কিছু অল আউট প্রোগ্রাম নিতে হবে, যেমন নরসিংদীর কারাগার ব্রোকেন, এরকম অল আউট প্রোগ্রাম, কিছু ক্যারিসমেটিক কিছু মানে গ্রাউন্ডে কিছু প্লে করতে হবে, ওদেরকে আতঙ্ক সৃষ্টি করে দিতে হবে। আর আপনার মাধ্যমে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। সুতরাং আপনার মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের ভ্যানগার্ড এবং আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই বেরাদার, আমাদেরই ছাত্র, আমাদেরই কলিগস, আমার ক্লাসমেটস আছে অন্তত 10 জন খানেক কর্নেল লেভেলের। আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, ইমানের জায়গা থেকে, ইমানি দায়িত্ববোধ থেকে আপনারা যে শপথ নিয়েছেন আল্লাহ এবং মানুষের কনস্টিটিউশনের উপরে, আপনারা যে শপথ নিয়েছেন, সেই শপথের উপরে কাজ না করলে কাল কিয়ামতের দিন তো দায় দিবেনই। আর আমাদের ভবিষ্যতের বিল গেটসরা, আইনস্টাইনরা কিন্তু এই আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলনের ফলাফল তারাই মানে উদ্ধার করবে। সুতরাং আমাদের দেশের লক্ষ লক্ষ মেধাবী ছেলেদের থেকে যারা ইউনিভার্সিটিতে চান্স পায়, তারা অন্যতম। আমি তাদেরকে আমার দেশের হীরা বলতে চাই। আর আমাদের এই হীরার খনির যে হীরক খণ্ডগুলো আজকে রাজপথে রক্ত ঝরিয়েছে, তার কোনো বিকল্প নেই। এটা কোনো বিবেকবান আমাদের আর্মি, নেভি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, ওনারা যদি নিজের বিবেককে প্রশ্ন করে, আপনি কার দিকে
বন্দুক তুলছেন সাময়িক আপনার এই কমান্ডের জন্য। যদি আপনি ইমান ঠিক না রাখতে পারেন, আপনি যদি ন্যায়ের পক্ষে না দাঁড়াতে পারেন, আপনার জন্মটাই বৃথা। আমি আপনার মাধ্যমে তাদেরকে এই মেসেজটা দিতে চাই। দুনিয়াতে আসছেন, চলে যাবেন, হয়তো কিভাবে যাবেন সিদ্ধান্ত আপনার, সুযোগ আপনার সামনে। কারণ পৃথিবীতে এরকম আন্দোলনের সময়ে, এরকম জাতীয় গণ অভ্যুত্থানের মধ্যে আপনারা জাতির পক্ষে থেকে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখাবেন নাকি অন্ধকারের হারিয়ে যাবেন? জি সোহেল ভাই ধন্যবাদ। মামুন ভাই বলেন, খুব ছোট করে একটু বলেন তাহলে সুবিধা হয়। দেখা হবে বিজয়ে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবার প্রতি প্রথমেই আমি পরিচয় দিচ্ছি, আমি মুসলমান। এখন আমি ফ্রান্স থেকে দিচ্ছি। আমার একটা কথা ইলিয়াস ভাই, আপনার কথা সবাই কিন্তু ভাই মুসলমান আমি পছন্দ করি না ভাই, আমি রাজাকার হইতে হবে, মুসলমান কিন্তু ওটাই এটা তো কনফ্লিক্ট করে না। হ্যাঁ সিনোনিম। এটা বলছি যে আপনি একটা এসএমএস দিতে পারেন। কিছু আছে যারা আমাদের বাংলাদেশ থেকে প্রবাসে আসছে, তারা মূলত এখন ওয়েবসাইট তো ডাউন, সেজন্য ওই টাকাও ছাড়তে পারতেছে না, শুধু টাকা নিয়ে একটু ব্যস্ত আছে। একটু আপনি গুছিয়ে আপনার কথাগুলো সবাই শুনে এবং গুছিয়ে বলবেন যে টাকা যদি ব্যাংকিং চ্যানেলে না দিয়ে কোথাও অন্য বা বার করে 2 মাস চলে, সেক্ষেত্রে দেশে আরেক দিকে একটা আমরা যুদ্ধ করতে পারলাম বাইরে থেকে। আর ফ্যামিলি তো সাপোর্ট সবাই What we need now, please, আমাদের প্রবাসী ভাইয়েরা প্লিজ, এই কথাটা আমি আজকে প্রায় এই 7ই জানুয়ারির পর থেকে আমি এই কথাটাই বলে আসছি যে এই দেউলিয়া হয়ে গেছে অনেক আগেই, আমরা হয়তো প্রকাশ পাইনি, জনগণ জানতে পারেনি। ওইটা নিয়ে আপাতত আমার মনে হয় আলাপ করার আর প্রয়োজন নাই। ইনশাল্লাহ আমি যেটা বলেছি আগামী কয়েক ঘন্টার ভেতরে আরো কিছু আমার বিশ্বাস আপডেট জানতে পারবেন। যাই হোক হাফিজুর ভাই কনফার্ম হতে হবে আমাদেরকে। সে 71 14 তারিখে আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু 16 তারিখ পর্যন্ত আমাদেরকে আপনাদের যাদের কথা হয়ে যায় তারা একটু সরে গেলে ভালো হয়। পরবর্তী সোহেল ভাই পরে আপনাকে আবার যদি পাই ইনশাল্লাহ অ্যাড করা হবে। আমি কয়েক ঘন্টা পর পরই নাম্বারটা কি পেতে পারি ভাই? এই জায়গায় তো নাম্বারটা দিতে পারবো না ভাই। আপনি আমারটা দিচ্ছি আপনাকে, একেবারে ইজি নাম্বার। একটু আমি পরের লাইভটাতে আপনাকে বের হয়ে যাব, আর 2-1 জনকে আমি একটু লাইনে আনতে চাই। যে আপনি বলেন, আমি এখান থেকে নিয়ে নিব না, নাম্বারটা বলে ফেলেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলিয়াস ভাই কি হাফিজ ভাই একটা সেকেন্ড। জি ভাই সোহেল ভাই আপনি নাম্বারটা বলে বের হয়ে যান। জি প্লাস কান্ট্রি কোড ইতালি 39 377 4777 268 আর 377 বলা লাগবে না, আমি এখান থেকে শুনে নিব না। জি আল্লাহ হাফেজ। হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ছাত্র ছিলাম, এখন আমি প্রবাসী, সৌদি আরব প্রবাসী। দেশবাসী আমি ভূমিকা রাখবো না, দেশবাসীকে এটা অনুরোধ করব, ছাত্রদেরকে খাদ্য এবং প্রাথমিক চিকিৎসার আপনারা ব্যবস্থা করুন। এবং সাথে সাথে একটা কথা বলবো, আপনারা আরো গণজোয়ার সংযুক্ত করুন। পরে আমি একটা কথা বলতেছি, এটা হচ্ছে কি, আপনারা কেউ রাজনৈতিক ব্যানারে না গিয়ে অভিভাবকের ব্যানারে রাস্তায় নামুন। অভিভাবকের ব্যানারে রাস্তায় নামে গণজোয়ার তৈরি করুন এবং ছাত্রদেরকে খাদ্য এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। আপনারা দেশকে সংস্কার করুন। আমরা প্রবাসীরা দেশকে কি করব, পুনর্নির্মাণ করব ইনশাল্লাহ। আপনারা রাস্তায় থাকেন। তো বিশেষ করে বলবো প্রবাসী ছাত্র ভাইদের বা যারা অভিভাবক ব্যানারে রাস্তায় নামেন, গণজোয়ার তৈরি করেন, ইনশাল্লাহ আমরা সফল হব। তো ইলিয়াস ভাইকে অসংখ্য ধন্যবাদ ইয়া করার জন্য। আমি বেশি কথা বললাম না, ছাত্রদেরকে হেল্প করেন ভাই। জি গ্যাস ভাই। আচ্ছা জাহিদ ভাই রেডি আছেন? জাহিদ ভাই বলেন। জি আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি, আমার কাজিন ইডেন কলেজের ও আর কি সেই আন্দোলনে গিয়েছিল 2 দিন আগে। তো লাস্ট 2 দিন ধরে কোনো কন্টাক্ট করতে পারছি না, কোনো ইন্টারনেট সবকিছু তো বন্ধ। আমার ফ্যামিলির সাথেও আমি করতে পারছি না। আর অন্য ভাই কি করব এখন, কি বলবো, আমি মানে ভাষা হারায় ফেলছি। আর কত রক্ত দেখতে চাই ডাইনি শুয়ারের বাচ্চা, ও আর কত রক্ত দেখলে ও ঠান্ডা হবে। আমি আপনার মাধ্যমে বলতে চাই ভাই, আপনার কথা সবাই শোনে, আমি বলতে চাই সবাই নেমে আসুন। প্যারেন্টসরাও সবাই নেমে আসছে,
কিন্তু অন্যান্য দলেরা সবাই এখন খালি গল্প শোনাইতে আসছেন, আমরা গল্প শুনতে চাচ্ছি না। আমি চাচ্ছি ভাই আপনার মাধ্যমে বলতে যে আপনারা যেই দলেরই থাকেন না কেন সবাই চলে আসেন। হাসিনার সাথে কোনো নাই। আর ভাইয়া এখন একটা ইন্ডিয়ান চক্র কিন্তু ঢুকে গেছে ভাইয়া। ইন্ডিয়ার চক্র ঢুকে এখন এক এক টাইপের এক এক নিউজ দিচ্ছে। আর বিজিবি যখন আসছে, আমি অনেক টক শোতে বলেছি যে বিজিবি যে রাস্তায় চলে আসছে বর্ডার খালি করে, ইন্ডিয়ান তো ওইখানে ঢুকছে ডেফিনেটলি, আমি এটা বলছি। তারপরও এক একজনে এক এক টাইপের কথা বলছে ভাইয়া। আমি সেন্ট্রাল ফ্লোরিডা থেকে আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম গত মাসে আপনার সাথে দেখা করার জন্য, বাট আপনাকে দেখতে পেন হয়তো আপনার কাজে বিজি ছিলেন। আপনার মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে সবাই যেন নামে, শুধু বাচ্চাদেরকে রাস্তায় নামায় জি দিয়ে কেমন জাতি তারেক হলাম আমরা। জুবায়ের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মালয়েশিয়া থেকে বলতেছি। আসলে প্রথমে আমি বলতেছি আমি রাজাকারের সন্তান হিসাবে বলতে চাই। আমরা এখন সবাই রাজাকারের সন্তান, যেই মুক্তিযুদ্ধের সন্তান হোক তাও সবাই রাজাকারের সন্তান হিসাবে বলে। এখন আমাদের যে নিউজ পাচ্ছি আমরা, সেনাবাহিনীর যে কর্নেল মুস্তাফিজুর রহমান স্যার যে বলছিলেন, উনি কিছুক্ষণ আগে মনে হয় সকাল থেকে মনে হয় ওনাদের নাকি গিয়া দিছিল একটা 3টা ফোর্সের নাকি 3টা ফোর্স বাহিনীকে নাকি ওনারা গিয়া দিছে। সরকার শেখ হাসিনা নাকি ওনাদেরকে শুট করার জন্য গিয়া দিছে আর কি, অনুমোদন দিছে, কিন্তু তারা এটা মানে নাই। এখন আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী নামে, তাহলে আশা করি আমাদের ছাত্র ভাইদের জন্য ভালো হবে যদি ওনারা রয়ের মতো কাজ না করে। আর গতকাল একটা শুনছিলাম ওখানে নাকি 27 জন নাকি রর এজেন্ট ঢুকে গেছে। এটা কি সত্যি কিনা আমি শিওর জানি না, তেমনি প্রায় 2-3টা থেকে সোর্স জানছে 2জনকে নাকি ধরছে, এরা 2জনকে নাকি মেরে ফেলছে। তা আমি বলতে চাচ্ছি যে সবার উদ্দেশ্যে যারা এখন আন্দোলন আছে, আমরা দোয়া করি, আমরা প্রবাস থেকে দোয়া করতেছি যেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জি, আর কাউকে আমি গিয়াস ভাই এবং রবিন ভাই আছেন আমাদের সাথে, আপনাদের দুইজনকে শেষ করে আমি দুঃখিত, এই মুহূর্তে আর অন্য কাউকে অ্যাড করতে পারবো না। পরের ভিডিওতে আবার আপনাদের কি করবো, আপনারা চেষ্টা করেন, যেহেতু দেশে বিভিন্ন মানুষের সাথে আপনাদের ফোন হয়তো যদি যুক্ত হন, কি অবস্থা কার এলাকায় কি, এভাবে এলাকা ভিত্তিক যদি খবরগুলো সংগ্রহ করে আমার সাথে ঢুকেন তাহলে আমার জন্য সুবিধা, মানে মানুষ জানতে পারে যে আসলে আমি নিজেও তো দেশের অবস্থা কি, যে আমি যা বলছি সেটাও কতটুকু সত্য আমি জানি না। অতএব আমরা অনুমান নির্ভর তথ্য মানুষের কাছ থেকে বিভিন্ন সূত্রের মাধ্যমে যা জানছি সেটাই জানানোর চেষ্টা করছি। তো আপনারা এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি নিয়মিত বিরতিতে আপনাদের সাথে লাইভে আসবো, এবং বাইরে আরো যারা আছে সোশ্যাল মিডিয়াতে তারাও দেখছি বিভিন্ন সময় আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করছে, তাদের ওইখানেও যুক্ত হয়ে আপনারা জানাতে পারেন। গিয়াস ভাই বলেন। সালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমি ফ্রান্স থেকে বলছি। আমি একজন সিলেটি। তো আমি সিলেটের একটা সংবাদ দিতে চাচ্ছি সবাইকে, যে আমাদের সিলেট আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ রিজিম মুক্ত হয়েছে। ওইখানে শুধু ওই যে বর্তমান মেয়র আছে না, বিনা ভোটের মেয়র, ওর আন্ডারে কয়েকটা ছাত্রলীগ আর ওই পুলিশ টুলিশ হালকা আছে, আর ওভারঅল সিলেট মুক্ত। আর 2 নাম্বার, আমি প্রবাসীদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। ইলিয়াস ভাই একটা বড় প্ল্যাটফর্মে করেন, প্রমাণ করেন যে প্রবাসীরা যদি চাই আমরা, তাহলে 2 মাস বা 3 মাস আমরা যদি চাই, তাহলে রেমিটেন্স পাওয়াটা বন্ধ করে দিলে বাংলাদেশে একবারে শ্রীলঙ্কার মতো, রাজাপাকসের মতো ওই হাসিনা লেন্টা হয়ে বিদায় হবে। এইটা আমি বলবো ইলিয়াস ভাই বা অন্যান্য যারা আছেন সোশ্যাল মিডিয়ায় হাসিনা থাকে কিনা সেটা নিয়েই আমরা আপাতত আলাপ করি। আল্লাহর কাছে দোয়া করেন, পরিবারের যারা আছে এদেরকে বলেন রোজা রাখতে। হ্যাঁ, আমার বাতিজা একটা সিলেট থাকে, ওর সাথে কথা হইছে, পাথর এটা সরুক আমাদের মাথা থেকে। হ্যাঁ, আশা করছি ওই দিক পর্যন্ত যেতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বাতিজা একটা সিলেট থাকে, ওর সাথে কথা হইছে ফোনে অল্প কিছুক্ষণ। তো ও বলছে যে ওভারঅল সিলেট ক্লিয়ার, এখন বাকিটা ইনশাআল্লাহ দেখা যাক। বিজয়ের সাথে আমরা আশা করছি। এই পর্যন্ত বের হয়ে করে নাই ভাই, সো এটা মাথায় রাখতে হবে। সেনাবাহিনী নিউট্রাল আছে, সেনাবাহিনী কোনো সমস্যা করতেছে না, এটাই বলতে চাইছিলাম। রবিন ভাই ধন্যবাদ। শেষ আজকের জন্য, এই মুহূর্তের লাইভের জন্য। প্রথমে ভাই আমার সালাম নেবেন ভাই। এখন ভাই আপনার কাছে 2টা প্রশ্ন আমার, এক বাংলাদেশ ব্যাংক সম্পর্কে, আর দ্বিতীয়ত ফ্যাসিস্ট হাসিনা কি এখনো দেশে আছে কিনা, এই বিষয়ে যদি, অনেক প্রবাসীদের আমাকে ইনবক্স করছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, যে সে কি দেশে আসছে কিনা, বা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা।
আমি শুরুতেই বলেছি শেখ হাসিনা দেশে নাই, এবং তিনি যতটুকু আমি জেনেছি যে পদত্যাগপত্র জমা দিয়েই তিনি বের হয়েছেন। জি জি আর আর আমি বাংলাদেশ একটা আপডেটের মাধ্যমে জানতে পারছিলাম যে ভাই বাংলাদেশ রাশিয়ান একটা ফ্লাইট বাংলাদেশ অবতরণ করে ওইটার আপডেট নিউজ আমি পাঠিয়েছিলাম। তাছাড়া ভাই বাংলাদেশের নেটওয়ার্কের যে সমস্যা, আমি কোনোভাবে বাংলাদেশের কোনো আপডেট পাচ্ছি না ভাই। আপনার চ্যানেলের প্রতি আপনি যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি জানি না এটা কতটুকু সত্যতা। এখানে অলরেডি রিজার্ভ নিয়েও তারা টান দিয়েছে, কারণ যাওয়ার মুহূর্তে তো টাকা পয়সা যা আছে ততটুকু তো নিয়ে যেতেই হবে। জি, আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে যদি চাই সেটা বাংলাদেশ সবাই ব্যাংকের ভালো থাকবেন। পরিস্থিতি আমার বক্তব্য যারা শুনছেন, এবং আমি মনে করি এই মুহূর্তে কার সাথে কার কি সমস্যা আছে সব ভেদাভেদ ভুলে যাই, এবং এই মুহূর্তে মূল সংকট সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো যে যেখানে আছেন, যার যতটুকু সোশ্যাল মিডিয়াতে যতটুকু বিচরণ আছে সেই জায়গা থেকে ততটুকু আপনারা, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন তাদের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, আপনারা চেষ্টা করুন বাংলাদেশের তথ্য জানাতে, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য যা যা প্রয়োজন মানুষকে সেইভাবে উদ্বুদ্ধ করে তুলতে, এবং শেখ হাসিনা যাতে যেন আর কোনোভাবে সুযোগ না পায় সেটাই চেষ্টা করতে হবে আমাদেরকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।